বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি একটা নতুন বিষয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হলাম। এই মুহূর্তে আমার আলোচনার বিষয় হচ্ছে অর্থনীতির গতি ফেরাতে সরকারের করণীয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব দেশের আইন শৃঙ্খলা উন্নয়ন, পাশাপাশি দেশের ব্যবসা বাণিজ্য সচল করা, মানুষের ভিতরে স্বস্তি ফিরিয়ে আনা, আমদানি রপ্তানিতে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা, নতুন বাংলাদেশ, বৈষম্যহীন দুর্নীতিমুক্ত গণ আকাঙ্ক্ষার বাংলাদেশ গঠনের প্রত্যয় নিয়ে নতুন প্রজন্ম যে গণজাগরণ সৃষ্টি করেছে তাকে সবাই বলছেন দ্বিতীয় স্বাধীনতা। এই দ্বিতীয় স্বাধীনতার সফল অর্জনকে সরকারকে কঠোর পরিশ্রম করতে হবে। যদিও সরকারের মেয়াদ কতদিন তা এখনও পরিষ্কার নয়, তবু যেহেতু একটি অন্তর্বর্তীকালীন, তাই তারা আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক পুনর্গঠনের কাজগুলো সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে স্বল্প সময়ের মধ্যে স্বচ্ছতার সাথে কাজ করবেন, এটাই প্রত্যাশিত। আজকে আমি এই যে দুটো গুরুত্বপূর্ণ কাজ, একটা হচ্ছে যে আইনশৃঙ্খলার উন্নয়ন, আর একটা হচ্ছে যে অর্থনীতির গতিকে সচল করা, তা আমি আজকে এই অর্থনীতির গতি ফেরাতে সরকারকে কোন কোন বিষয়গুলোকে নজর দিতে হবে সেই বিষয়গুলো আমি আলোচনা করব। অর্থনীতির অনেক ক্ষত তৈরি হচ্ছে, কার্পেটের নিচে অনেক ময়লা, উল্টালেই দুর্গন্ধ বের হবে। সব ময়লা দূর করতে হলে অনেক কাজ করতে হবে সরকারকে। অর্থ পাচার রোধ করতে হবে, কালোবাজারি ও খেলাপি গ্রাহকদের মুখোশ উন্মোচন করতে হবে, দেশপ্রেমিক ও চৌকস অভিজ্ঞ অফিসারদের উপযুক্ত পদে বসাতে হবে। ব্যাংকিং খাতের শৃঙ্খলা, ব্যাংকিং কমিশন গঠন, আমদানি রপ্তানির পরিবেশ স্বাভাবিক করা, বৈদেশিক মুদ্রা রিজার্ভের দিকে নজর দেওয়া, রাজস্ব আহরণের স্বচ্ছতা আনা, বাজারের সাপ্লাই চেইন ঠিক রাখা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, মূল্যস্ফীতির নিয়ন্ত্রণে আনা প্রাথমিক কাজ। সুধীবৃন্দ, আপনারা জানেন যে অর্থনীতির যে ক্ষত তৈরি হয়েছে তা এত সহজে কাটবে না, এবং এর জন্য তাৎক্ষণিক স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। এই জন্যই দেশের পেশাজীবী শিক্ষক, ব্যবসায়ী, সুশীল সমাজ, অর্থনীতিবিদ, গবেষক, অভিজ্ঞ সচিবদের সাথে মত বিনিময় করা যেতে পারে। অর্থনীতি পুনরুদ্ধার ও নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ ও সম্ভাবনা রয়েছে। অর্থনীতির অবস্থা টালমাটাল, অর্থনীতির গুরুত্বপূর্ণ অনেক খাতে দুর্নীতি হয়েছে। দেশের অর্থনীতির প্রকৃত অবস্থা এতদিন আড়াল ছিল, এগুলো পর্যায়ক্রমে বের হচ্ছে। সরকারের উচিত হবে অর্থনীতির ক্ষতগুলো চিহ্নিত করে কোন কোন সেক্টরে বেশি ক্ষতি হয়েছে তা জরুরিভাবে চিহ্নিত করে সমাধানের ব্যবস্থা করা। ব্যাংকিং খাতে অনেক ক্ষতি হয়েছে। ব্যাংকিং খাত হলো অর্থনীতির মেরুদণ্ড। বিগত 15-16 বছরে এই মেরুদণ্ডটি ভেঙে গিয়েছে। ব্যাংকগুলোতে তারল্য সংকট বিরাজ করছে, আছে মানুষের আস্থার সংকট। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হবে ব্যাংকিং খাতে অনবিলম্বে সুশাসন ফিরিয়ে আনা, খেলাপি ঋণ আদায়ের জন্য দক্ষ ব্যবস্থাপনা গড়ে তোলা, দুর্বৃত্তদের ব্যাংকের বিভিন্ন পদ থেকে বিদায়ী করা, আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক করা, বড় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার ব্যবস্থা করা, গ্রামীণ অর্থনীতির প্রতি নজর দেওয়া, তৈরি পোশাক খাত ও এ খাতে সাপ্লাই চেইন ঠিক করা। পত্র পত্রিকা থেকে আমরা জেনেছি বিগত 15-16 বছরে সরকারের ঋণ প্রায় 15 লাখ কোটি টাকারও বেশি, পাচারও হয়েছে $150 বিলিয়ন বেশি। 2009 থেকে 2023 পর্যন্ত পাচার হয়েছে 17,60,000 কোটি টাকা। সমস্যাগুলো যত দ্রুত সম্ভব সমাধান করতে হবে, এবং বিদেশে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে অনেক কঠিন হলেও এই বিদেশে পাচারকৃত অর্থগুলো ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। বৈদেশিক মুদ্রা রিজার্ভের প্রকৃত হিসাব প্রকাশ করা উচিত। আশা করা যায় এই রিজার্ভ এখন থেকে বাড়বে, তবে বিগত দিনগুলোতে যেসব সমস্যার সৃষ্টি হয়েছিল তা যাতে না হয় সেই পদক্ষেপ নিতে হবে। অর্থনীতির আরেকটি সমস্যা হলো কাঙ্ক্ষিত পর্যায়ে রাজস্ব আদায় না হওয়া। কোনো বছরই রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা অনুযায়ী হয় না। কাঙ্ক্ষিত হারে রাজস্ব আদায় না হয় সরকারি উন্নয়ন কার্যক্রম ব্যাহত হয়, ফলে সরকারি ও বেসরকারি উৎস থেকে ঋণ নিতে হয়। অতিমাত্রায় ঋণ গ্রহণ কোনো অবস্থাতেই
কাম্য নয়। আমরা দেখেছি বিগত বছরগুলোতে সরকারের বাজার সিন্ডিকেট, সড়কে চাঁদাবাজি, অবৈধ দালাল ও মধ্যস্বত্বভোগের অধিক বিস্তার ছিল। বাজার ব্যবস্থাপনা একটি খারাপ সিন্ডিকেটের হাতে জিম্মি ছিল। এমন পরিবর্তিত পরিস্থিতিতে সড়কে চাঁদাবাজি, পরিবহন ব্যবস্থায় গতিশীলতা এবং সিন্ডিকেটের দৌরাত্ম্য থেকে জাতিকে রক্ষা করতে হবে, কঠোর হস্তে দমন করতে হবে চাঁদাবাজদের। তবে সুখের কথা হচ্ছে যে ছাত্রদের তদারকি এবং যে কারণেই হোক চাঁদাবাজদের ভিতরে এবং সিন্ডিকেটের ভিতরে নতুন সরকার আসার পর একটু হলেও ভয় ধরেছে, যার ফলশ্রুতিতে রাস্তাঘাটে চাঁদাবাজির পরিমাণ একটু হলেও কমেছে বলে আমরা জানতে পেরেছি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী খাদ্যের মূল্যস্ফীতি 12% দাঁড়িয়েছে। 38,000 কোটি টাকা রাজস্ব ঘাটতি নিয়ে অর্থ বছর 2023-24 শেষ করেছে সরকার। বিদেশি ঋণের কিস্তির পরিমাণ প্রায় দ্বিগুণ হয়। IMF-এর ঋণের দ্বিতীয় কিস্তি পাওয়ার পরও এই রিজার্ভের পতন ঠেকানো সম্ভব হচ্ছে না। শুধু তাই নয়, সামষ্টিক অর্থনীতির জন্য সূচকগুলো নেতিবাচক ধারায় রয়েছে অনেকদিন ধরে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্রম হ্রাসমান কর জিডিপি অনুপাত। এই কর জিডিপি অনুপাত কমতে কমতে 8% নিচে নেমে গেছে, যা দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন। কর জিডিপির অনুপাত কমতে থাকায় বাজেটের ব্যয় সংকুলনের জন্য সরকারের ঋণের বোঝা দিন দিন বেড়েই চলেছে। সম্মানিত দর্শকবৃন্দ, বছর শেষে সার্বিক মূল্যস্ফীতি ছিল 9.73%। 2023 অর্থ বছরের মূল্যস্ফীতি ছিল 9.30%। ইতিমধ্যেই বিশ্বব্যাংকের খাদ্য মূল্যস্ফীতি বিবেচনায় বাংলাদেশকে লাল তালিকাভুক্ত করা হয়েছে। বর্তমান পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আমদানি রপ্তানি ও রেমিটেন্স আহরণে যে ঘাটতি দেখা দিয়েছিল তা পুনরুদ্ধারে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। তবে একটি সুখের কথা হচ্ছে যে রেমিটেন্স আরোহণ কিছুটা বেড়েছে বলে মনে হচ্ছে। বাংলাদেশ ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যে বৈদেশিক বাণিজ্যের হিসাব অনেক গরমিল। এতে অর্থনীতির অনেক হিসাবেই পাল্টে যাবে। প্রবৃদ্ধি ও মাথাপিছু আয়ের হিসাবেও পরিবর্তন আসবে। আমাদের রিজার্ভ বৃদ্ধি করতে হলে বৈদেশিক বাণিজ্যের সমস্যা দূর করতে হবে, অর্থ পাচার রোধ করতে হবে, বৈধ পথে রেমিটেন্স আনার ব্যবস্থা করতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি এতক্ষণ যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, অর্থনীতির গতি ফেরাতে সরকারি করণীয়, এ সংক্রান্ত বিষয়ে আরও অনেক আলোচনা করার প্রয়োজন আছে। ইতিমধ্যেই বাংলাদেশের এই যে ক্ষতিগ্রস্ত অর্থনীতি, ক্ষতিগ্রস্ত ব্যাংকিং খাত, এগুলো কিভাবে মেরামত করা হবে, এগুলো নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের যে নতুন গভর্নর রয়েছে এবং অর্থ মন্ত্রণালয়ে যিনি অর্থ উপদেষ্টা হয়েছেন, তারাও এসব বিষয় নিয়ে ব্যাপকভাবে আলোচনা করছে। তাদের মাথায় এই অর্থনৈতিক গতিকে কীভাবে ফেরাতে হবে এই চিন্তাটাও তাদেরকে করতে হচ্ছে। তাছাড়াও বাংলাদেশের অর্থনীতি নিয়ে যারা গবেষণা করেন, বাংলাদেশের ব্যাংকিং খাত নিয়ে যাদের অভিজ্ঞতা আছে, তারাও এ সকল বিষয়ে ব্যাপক আলোচনা করছে। তো ভবিষ্যতে এই বাংলাদেশের অর্থনীতির গতি ফেরাতে আরও কী কী করা যেতে পারে এ সংক্রান্ত বিষয়ে আরও ব্যাপকভাবে আলোচনা করা যাবে। এক আলোচনাইতে তো একটি বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করা যাবে না। তাই আমি এই মুহূর্তে আমার যে আলোচনাটি শুরু করেছিলাম আপাতত এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।